প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন বাথান ২ এর দ্বিতীয় অংশ পড়ছি। তাহলে চলুন শোনা যাক। তুমি ভালো করেই জানো আমি সেরকম কিছু বলিনি, ক্রুদ্ধ স্বরে বলল মেয়েটা। আচ্ছা, সবসময় তুমি আমার কথার বাঁকা অর্থ করো কেন? আমার স্বভাবটাই ঝগড়াটে বলে বোধ হয়, জবাব দিল কটেজ। তারপর ওর চেহারা আরো কঠিন হয়ে উঠছে লক্ষ্য করে যোগ করলো, দেখতেই পাচ্ছ, আসলেই আমি মানুষটা খারাপ, ঝামেলা পাকাতে পছন্দ করি। ওর ভীত হওয়ার অভিনয় দূর করলো মেয়েটার ক্ষোভ, হেসে বলল, অনেকের শত্রুতা কিনেছ তুমি, চলে যাও না কেন? তুমি তাই চাও? সব প্রশ্ন করলো কটেজ। সাদামাঠা প্রশ্নটি বিব্রতকর অবস্থায় ফেলে দিল নরিনকে। বুঝতে পারছে কটেজ ওর পরামর্শ গ্রহণ করলে ও দুঃখ পাবে, কিন্তু সেটা ওকে জানতে দিতে চায় না ও। আমি তোমার কাছে ঋণী, স্বভাবতই চাই না তোমার ক্ষতি হোক, কৌশলের আশ্রয় নিল নরিন। আমার কাছে তোমার কোনো দায় নেই, জবাব দিল পাঞ্চার। আর শত্রুতার কথা যদি বলো, মানুষের অমন দু চারটে থাকেই, যার নেই সে কাপুরুষ। যাই হোক, আমি পালাচ্ছি না। তোমার ওই অহংকারের কারণেই জীবনের ঝুঁকি নিচ্ছ? রাঞ্চার দুহিতা কৌতূহলী। ওটা এবং আরও কিছু কারণে, স্মিথ হাসল কটেজ। দেখো, আমার বিশ্বাস এই দিকেই কোথাও সোনার খনি আছে, সেটাই বের করতে যাচ্ছি খুঁজে। লাগাম গুছিয়ে নিল নরিন। খনিটনি আসলে ছুতো, এক বিন্দু বিশ্বাস করে না সে, কিন্তু জানে ও বলতে না চাইলে কিছুতেই সেটা আদায় করা যাবে না ওর মুখ থেকে। কর্টেজের ধরনটাই আলাদা। কামনা করি তুমি সফল হও, বলল ও। ধন্যবাদ ম্যাম, তবে আমি যেটা কামনা করছি সেটা পেলে আমি আরও বেশি খুশি হব, বলল পাঞ্চাল। তারপর আবার ওর চোখে সেই দৃষ্টি লক্ষ্য করল নরিন, যা দেখে হ্যাসেটের রাস্তায় একবার শিহরণ জেগেছিল ওর শরীরে। এসপারের স্পর্শে লাফিয়ে আগে বাড়ল ওর পনি। হাত নেড়ে বিদায় জানিয়ে ও চলে গেল। পেছন থেকে ওর গমন পথের দিকে অপলকে তাকিয়ে রইল কর্টেজ। তারপর যখন টেইলের মোড় ঘুরে অদৃশ্য হলো প্রিয়দর্শিনী, ফের চলতে শুরু করলো ও। মেয়েটা আসলে চায় না আমি চলে যাই, ভাবল সে, কিন্তু মুখে স্বীকার করবে না। যাকগে, এখন আর এসব ভাববার সময় নেই, সামনে প্রচুর কাজ রয়েছে। ব্লাইন্ড ক্যানিয়নে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর হয়ে গেল কটেজের। ঘোড়া পথে আসছে বলেই এতটা সময় লেগেছে ওর। আড়াল থেকে ওর কার্যকলাপের উপর নজর রাখা হতে পারে ভেবেই এমনটা করছে সে। কোন এলাকার প্রতি ওর বিশেষ আগ্রহ, সে ব্যাপারে সুস্পষ্ট কোনো ধারণা দিতে চায় না প্রতিপক্ষকে। যাত্রাপথে বারবার থেমেছে ও। কিছু কিছু জায়গা এমনভাবে পর্যবেক্ষণ করেছে যেন ওসব স্থানে সোনা মিলবে বলে ভাবছে সে। ক্যানিয়নের দিকে অর্ধেকটা পথ এগিয়ে ঝর্নার পাড়ে দাঁড়িয়ে এখন আবার তীক্ষ্ণ দৃষ্টিতে নিচের মাটি জরিপ করল কর্টেজ। তারপর সরবে বলল, চলবে। কিছু রং না থেকেই পারে না এই বালুতে। ঝর্ণাতেও মাছ আছে, ক্যাম্পের জন্য আদর্শ জায়গা। সামনেই এক ফালি ঘেঁষো জমি ছিল। ঝর্ণার ছায়াচ্ছন্ন পাড় থেকে চলে গেছে ক্যানিয়নের দেয়াল অবধি। ঘোড়াকে হাঁটিয়ে ওখানে নিয়ে গেল সে। স্যাডল খসিয়ে লাগামের খুঁটিটা পুঁতে দিল মাটিতে। তারপর কুড়াল হাতে কাছেরই একটা ঝোপের উপর চড়াও হলো। গোটা কয়েক হালকা খুঁটি কেটে নিয়ে এলো। যেছে এগুলো থেকে বেশ কিছু সংখ্যক কঞ্চি বের করলো সে। তারপর পাহাড়ের দেয়াল, যেখানে বাইরের দিকে সামান্য বাঁকা হয়ে একটা কার্নিস মতো সৃষ্টি করেছে, তার গায়ে ঠেস দিয়ে ওই খুঁটি আর কঞ্চিগুলোর সাহায্যে চালাঘর তুলল। এখানে নিজের মালপত্র রাখলো ও।
ছোটখাটো অগ্নিকুণ্ড জ্বালিয়ে রান্নার আয়োজনে বসলো। যখন শেষ হলো আহার পর্ব, কুড়ালটাকে সাজালো আরও পরিপাটি করে। ঘুরে ফিরে বাড়তি জ্বালানি সংগ্রহ করলো। বিছানার জন্য কেটে আনলো পাতা সমেত দেবদারুর কয়েকটা ডাল। এরপর বেলচা আর প্যান তুলে নিয়ে ঝর্ণার পাড়ে গেল ভাগ্যান্বেষণে। কিন্তু অনেকক্ষণ চেষ্টার পরও দেখা পেল না মহার্ঘ পদার্থটির। ধুত্তুর, যেমনটা ভেবেছিলাম তত সহজ হবে না, স্বগোক্তি করল কটেজ। আশপাশে দেখতে হবে। আরও কয়েকটা জায়গায় ব্যর্থ চেষ্টা চালালো ও। তারপর এক সময় বিরক্ত হয়ে যন্ত্রপাতি ছুঁড়ে ফেলে দিয়ে মাছ ধরতে গেল। এখানে অবশ্য কিছুটা সাফল্যের মুখ দেখতে পেল সে। অচিরেই 3টে ডোরাকাটা মাছ নামিয়ে রাখলো ঘাসের উপর। রাতের আহারের জন্য ওগুলো সেদ্ধ করলো। খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ল। পরদিন সকালে আবার প্রাচুর্যের সন্ধান চালালো কর্টেজ। কিন্তু আজও গতকালের মতোই বিমুখ রইলেন ওর ভাগ্য দেবতা। তবু নিবিষ্ট মনে ওতেই লেগে থাকলো, কারণ বুঝতে পারছে ক্যানিয়নে ও একা নেই। তাই একটু বাদে যখন একজন ঘোড়সওয়ারকে ঝর্ণা তীর ধরে এগিয়ে আসতে দেখল, তখন মোটেও বিস্মিত হলো না সে। তবে হাবভাবে তা প্রকাশ পেতে দিল না। আগন্তুক হেলে দিলে ওর পাশে এসে দাঁড়ালো। উষ্ণস্বরে হাউডি স্ট্রেঞ্জার বলে সাগ্রহে দেখতে লাগলো ওর কাজকর্ম। ঘাড় ফিরিয়ে প্রত্যাভিবাদন জানালো কর্টেজ। এক নজরে নবাগতের আপাদ মস্তক জরিপ করে নিল। ব্যাজ্যত লোকটা একজন কাউহ্যান, 40-এর কাছাকাছি বয়স, দাড়ি গোঁফ নিখুঁতভাবে কামান, নিষ্পাপ খোশমেজাজি চেহারা। কোমরে রিভলভার ঝুলিয়েছে। স্যাডল স্কাবার্ডে শোভা পাচ্ছে একটা উইনচেস্টার। ঘোড়াটা পিন্টো, তবে ওর গায়ে কোনো মার্কা চোখে পড়ল না কর্টেজের। রাউস সম্রাটটা তর্জনী দিয়ে ঠেলে পেছনে সরিয়ে আগন্তুক বলল, পাচ্ছ কিছু? প্যানের উপর ঝুঁকে বসেছিল কর্টেজ। লোকটার দিকে চোখ তুলে হাসল। অনেক ধুলো, জবাব দিল, কিন্তু শোনা পায়নি একটুও। চারপাশে নজর বোলালো আগন্তুক। এরকম জায়গাতেই থাকে, মন্তব্য করল সে। তবে খনির এই একটা মজা, নিশ্চয় করে বলার উপায় নেই কিছু। তুমি এসব বেশ জানো মনে হয়। অবশ্যই, ক্যালিফোর্নিয়ায় জীবনের অনেকটা নষ্ট করেছি সোনার পেছনে। রাগ করো না, তোমাকে কিন্তু আনারই মনে হচ্ছে। ঠিক ধরেছ, হিমশিম খাচ্ছি, হাসলো অপরজন। মানুষ চেষ্টা করেই শেখে সব কিছু। তুমিও শিখছ, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি কায়দাটা। ঘোড়া থেকে নেমে লাগামটা ছেড়ে দিল সে। তারপর কটে যে প্যানে ধুলো ছাকছিল সেটা তুলে নিল। শিক্ষানবিশের যা লেগেছে তার অন্তত অর্ধেক সময়ে সমস্ত ধুলো ছেঁকে ফেলল ও। কেবল প্যানের তলায় সামান্য একটু বালু থিতিয়ে রইল। এক দৃষ্টে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো কুশলী। তারপর ছুঁড়ে ফেলে দিল। না, নেই, বলল সে। দেখি আরেকবার চেষ্টা করে। ছাকার ব্যাপারটা তুমি বেশ ভালোই পারো দেখছি। বিশেষজ্ঞের পারদর্শিতা লক্ষ্য করে মন্তব্য করল কটেজ। থেকে যাও না, দুপুরে খাবে একসাথে। ভালোই হয় তাহলে। আমারও খাবার ফুরিয়ে এসেছে, অথচ এখনও যেতে হবে অনেকটা। নবাগতকে ঝর্ণার পাড়ে রেখে খাবারের জোগাড়ে গেল পাঞ্চার। বার কয়েকের চেষ্টায় 2টো মাছ ধরল সে। আগুন জেলে রাঁধল। ওর হাঁকে অভ্যাগত যখন ক্যাম্পে পৌঁছালো, সেদ্ধ টাউট আর ধোঁয়ায়িত কফির ক্ষুধা উদ্বেগকারী সুবাস অভ্যর্থনা জানালো তাকে। গৃহকর্তার মুখোমুখি মাটিতে
জোড়াসনে বসে বিপুল বিক্রমে খাবারের উপর ঝাঁপিয়ে পড়ল আগন্তুক। অপূর্ব। এক টুকরো মাছ মুখে পুরে মন্তব্য করল ও, গোল প্যানে তুমি আনাড়ি হলে কি হবে, ফ্রাই প্যানে তুরুপের টেক্কা। খেতে খেতে নিজের পরিচয় জানালো নবগত। বলল ওর নাম ডিক ওয়েস্ট, তবে সবাই ডাকে ক্যালিফোর্নিয়া বলে। আপাতত পাঞ্চারের কাজ করছে এক আউটফিটে। ওদের সদর দপ্তর বিগ চিপ রেঞ্জের পাদদেশে। কোন মার্কা? জিজ্ঞেস করলো গৃহকর্তা। ক্রস ডাম বেল, জবাব দিল অপরজন। তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করছে গৃহকর্তাকে। নাম শুনিনি, দায় সারাভাবে বলল কটেজ। ওদিকে কোনো বাথান আছে জানতাম না। অবশ্য আমিও নতুন এই এলাকায়। এবার নিজের নাম বলল ও। জানালো কেন চাকরি গেছে ওয়াইজেড থেকে। তবে সতর্ক রইল ক্ষোভ প্রকাশ করতে গিয়ে যেন বাড়াবাড়ি করে না ফেলে। সব শুনে সমাজদারের ভঙ্গিতে উপর নিচ মাথা ঝাঁকালো আগন্তুক। সোনার প্রেমে যদি পড়ে না থাকো, ইচ্ছে করলে তুমি আসতে পারো আমার সঙ্গে, প্রস্তাব দিল সে। যদ্দূর জানি আরেকজন লোক দরকার আমাদের। মাসে $50 বেতন প্লাস শেয়ার। আর ঠিক লোকের জন্য শেয়ারটা কিন্তু বেতনের চেয়েও বেশি। শুনতে ভালোই, কটেজ মন্তব্য করল। যেমন শুনতে কাজেও ঠিক তেমনি, বলল অপরজন। বুড়ো জেপ মানুষ খারাপ না, বস ভারপ্রাপ্ত। পেছনে আরেকজন আছে। কিছুক্ষণ নীরবে ধূমপান করলো ওরা। কটেজ মনে মনে প্রস্তাবটার নানা দিক খতিয়ে বিচার করল। কোনো রকম আগ্রহ দেখাতে চায় না ও, তাতে বিপক্ষ সন্দিহান হয়ে উঠতে পারে। এটা খুবই সম্ভব। তস্কররা ভেবে দেখেছে ওকে দলে টানতে পারলে লাভবান হবে ওরা। যে ধারণাটা ওদের সে দিতে চাইছে তা বিশ্বাস করেছে। আবার তেমনি এটা ওকে ধ্বংস করার একটা ফাঁদ হওয়াও বিচিত্র নয়। তবু যাবে বলে ঠিক করলো, কারণ এরকম একটা সুযোগের অপেক্ষায় সে ছিল। শেষ পর্যন্ত অতিথির ওই সিদ্ধান্ত নেয়ার সময়টা এগিয়ে নিয়ে এলো। উঠে দাঁড়িয়ে হাই তুলে আড়মোড়া ভাঙল সে। তারপর বলল, খাইয়েছ বলে অনেক ধন্যবাদ। আমাকে এবার যেতে হয়। তুমি আসছো? গিয়েই বরং দেখে একবার, জবাব দিল কর্টেজ। যন্ত্রপাতি এখানেই রেখে যাব, কোথাও লুকিয়ে। ভালো না লাগলে চলে আসব। অল্পক্ষণের ভেতর মালপত্র সরিয়ে ফেললো। পনের পিঠে জিন চাপিয়ে তৈরি হলো যাত্রার উদ্দেশ্যে। তোমার আরেকটা ঘোড়া আছে না মোট বওয়ার জন্য? আ করল ওয়েস্ট। মনে মনে হাসলো পাঞ্চার। বুঝতে পারছে রোয়ানটাকে দেখতে পাবে বলে আশা করেছিল আগন্তুক। এপাশ ওপাশ মাথা নাড়ল সে। সাথে নেই, জবাব দিল। বুলেটও চমৎকার ঘোড়া। মনিবার তার মালপত্র দুটোই এখানে বয়ে এনেছে ও। অবশ্য খুশি মনে তা বলছি না। কোন কোন ঘোড়া কোনো কোনো ঘোড়া একদম মানুষের মতো, বলে ক্যানিয়নের উপর দিকে রওনা হলো ওয়েস্ট। সুড়ঙ্গের কাছে পৌঁছালো ওরা। অতিক্রম করে উপত্যকার মাঝ দিয়ে সোজা খাড়াইয়ের দিকে ছুটল। কটেজ ভেবে পেল না কিভাবে বেরোবে এখান থেকে, কিন্তু শিগগিরই তা জানল। ফ্রাইপ্যানের পশিকে বাধাদান করেছিল যে পাথরটা, তার সামনে পৌঁছে ওয়েস্ট বলল, এখানে নেমে একটু খাটতে হবে। ডান দিকে খানিকটা এগিয়ে সঙ্গীকে একটা ঘন ঝোপ দেখালো সে। প্রথম দর্শনে মনে হলো কোনো মানুষের পক্ষে ওর ভেতর ঢোকা অসম্ভব, কিন্তু কাছে যেতেই মেঠো পথ চোখে পড়ল। ঝোপের মাঝখানের অংশটা সাফ করা হয়েছে ডালপালা কেটে। সেখানে এক থাক লম্বা তক্তা রাখা। দুটোতেই বোধহয় চলবে, বলল ক্যালিফোর্নিয়া। হাত লাগাও। তক্তাগুলো বেশ মজবুত আর ভারী। যেখানে ঘোড়া রেখে এসেছে সেখানে বয়ে নিয়ে যেতে
2 দফা পরিশ্রম করতে হলো ওদের। পাথরের গায়ে হেলান দিয়ে পাশাপাশি তক্তা দুটো রাখতেই পশু পারাপারের জন্য তৈরি হয়ে গেল চলনসই একটা রাস্তা। কাজ সেরে আবার ওগুলো যথাস্থানে লুকিয়ে রাখলো ওরা। তারপর দেয়াল বেয়ে পাথরের মাথায় উঠল। কর্টেজকে ঘোড়ায় চাপতে ইশারা করলো ওয়েস্ট। তারপর নিজের কম্বলখানা তুলে নিয়ে গুটিয়ে ওটার মাঝখানে বাঁধল ওর দড়ির এক প্রান্ত। এরপর সেও স্যাডলে চেপে সরাসরি ওর সঙ্গীর পথ মারিয়ে ঘোড়া ছোটালো। পেছনে গোটান কম্বলটা টেনে আনছে দড়ি ধরে, নরম বালুর বুক থেকে মুছে দিচ্ছে ওদের ট্র্যাক। চমৎকার ইন্ডিয়ান কৌশল, মন্তব্য করল কর্টেজ। কেউ আমাদের পিছনে আর আশঙ্কা করছো? না, তবে ওই উপত্যকাটা যে আমরা ব্যবহার করি সেটা জানাতে চাই না কারোকে। অর্থপূর্ণ জবাব এলো। কিছুক্ষণের মধ্যে বালু ছেড়ে পাথুরে ঢাল বেয়ে ওরা আরেকটা প্রশস্ত অবতল ঘেঁষো জমিতে নেমে এলো। তারপর সেখান থেকে বন্ধুর বিস্পিল পাথরের রাজ্যে প্রবেশ করলো। এই গোলকধাঁধার ভেতর দিয়ে নির্দিষ্ট একটা টেইল ধরে এগোলো ওরা। দেখলেই বোঝা যায় সম্প্রতি প্রচুর গরু বাছুর এই পথে গেছে। ওদের যাত্রাপথে কেবলমাত্র একটাই উল্লেখযোগ্য ঘটনা ঘটল যখন একটা ঝর্ণার পাড়ে পানি খেতে নামলো ক্যালিফোর্নিয়া। আবার স্যাডলে উঠবে বলে রেকাবে পা রেখেছে ও। আচমকা পেছনের দুপায়ে দাঁড়িয়ে গেল ঘোড়াটা। এরকম অভাবিত পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না সওয়ারি। ভারসাম্য হারিয়ে একটা ঝোপের ভেতর উল্টে পড়ল। মুহূর্তে ভেসে এলো র্যাটল সাপের নড়াচড়ার আওয়াজ। তারপর ভূপাতিত লোকটার মুখ থেকে মাত্র ফুটখানেক দূরে মাথা তুলল একটা আগ্রাসী ফনা। ছোবল মারার জন্য লক লক করছে চেরা জিভ। আর এক মুহূর্ত তার পরপরই শুরু হয়ে যাবে বিষের মারাত্মক প্রতিক্রিয়া। কিন্তু নিমেষে গর্জে উঠল কটেজের পিস্তল এবং সরীসৃপের মাথাটা বুলেটের আঘাতে ছিন্নভিন্ন হয়ে ছিটকে পড়ল ঝোপের ভেতর। ভয়ে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো ওয়েস্ট, ঘামছে দরদর করে। খোদা, একটুর জন্য বেঁচে গেছি, কম্পিত গলায় বলল সে। কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব জানি না বন্ধু। কখনো যদি সময় আসে এর প্রতিদান দেব আমি। বন্ধুকে তোমার হাত সত্যিই খুব চালু। আর কিছু করার সময় ছিল না, লাজুকভাবে হাসল কটেজ। তাছাড়া তোমার দেয়া ওই চাকরিটা হারাতে চাই না। নিজের ঘোড়ায় চাপল ওয়েস্ট। মৃদু বকাঝকা করল ওকে। ভয়ডর আমার তেমন নেই, কিন্তু সাপ, ওরে বাপ্পা। একবার আমি সাপের কামড়ে এক লোককে মারা যেতে দেখেছি, বলল ও। ওরা যখন একটা বিস্তীর্ণ তৃণভূমি পেরিয়ে অবশেষে রাশ টানল তখন বেলা পড়ে এসেছে। সামনেই গুটি কতক দালান কোঠা, অর্থাৎ মোটামুটি প্রশস্ত একটা রাঞ্চ হাউস, ব্যাংক হাউস, কামারশালা আর কোরাল। সবগুলোই কাঠের এবং খুব বেশি দিন হলো নির্মিত হয়নি, লক্ষ্য করল কর্টেজ। জনা কয়েক লোক আড্ডা মারছিল ব্যাংক হাউসের দরজায়। ওর সঙ্গীকে অভ্যর্থনা জানালো তারা। হ্যালো ডিক, ফিরে এসেছ তুমি, বলল একজন। কেন না, তবে শিগগিরই আসবো, হাসল ক্যালিফোর্নিয়া। পর মুহূর্তে ওর পিঠে কিল পড়ল একটা। আহা, চড়ছ কেন? একটু ঠাট্টাও বোঝো না, প্রতিবাদ করল ও। অনতি দূরের রান্স হাউসে সঙ্গীকে পথ দেখিয়ে নিয়ে গেল ওয়েস্ট। ওর ডাকে সাড়া দিয়ে বেটে মতো খোড়া এক লোক বেরিয়ে এলো ভেতর থেকে, চোখ টেরা, ঠোঁট দুটো নিষ্ঠুর। দুজনকে কয়েক মিনিট জরিপ করলো সে, তারপর জিজ্ঞেস করলো, কি ব্যাপার ওয়েস্ট? কটেজের ইতিহাস সম্পর্কে যা জানে 2-3 বাক্যে বিবৃত করল ও। আর কথা শেষ করলো ওর জন্য একটা চাকরির সুপারিশ করে। র্যাটল সাপের পর্বটা বাদ গেল বক্তব্য থেকে। সিদ্ধান্ত আসতে দেরি হলো না একটু।
ঠিক আছে, চাকরিটা তুমিই পেলে, মুখ বুজে কাজ করে যাবে, কোনো রকম প্রশ্ন করবে না, বলল খোড়া। ভালোভাবে টিকে থাকলে এখানেই তোমার সোনার খনি পেয়ে যাবে তুমি। ওকে ব্যাংক হাউসে নিয়ে যাও, ডিক। কথা সেরেই ঘুরে দাঁড়ালো লোকটা, খোঁড়াতে খোঁড়াতে অদৃশ্য হলো ভেতরে। দুই পাঞ্চার এরপর তাদের ঘোড়া কোরালে তুলে ব্যাংক হাউসে এলো। এখানে উপস্থিত নয় 10 জন লোকের সঙ্গে নতুন কর্মচারী হিসেবে পরিচয় করিয়ে দেয়া হলো কর্টেজকে। এক ঝলক দেখেই ও বুঝতে পারল লোকগুলো সন্ডা মার্কা, অধিকাংশই মাঝবয়সী। পশ্চিমে এ ধরনের মানুষ হর হামেশা চোখে পড়ে, ওর দেশেও আছে। খিস্তি আর মদ এদের নিত্যসাথী। মারমুখী, লোভ কিংবা লালসার তাড়নায় যখন ক্ষেপে ওঠে সহজে বাঘ মানান যায় না। ঢোকার পর থেকে কটেজ লক্ষ্য করছে ওকে বিশেষ আমল দিচ্ছে না কেউ, যদিও দেখতে পাচ্ছে ওর নতুন বন্ধু ডিক বেশ জনপ্রিয়। ব্যাংক হাউসটা আরামদায়ক। যে খাবার দেয়া হলো তা পরিমাণে যথেষ্ট এবং সুস্বাদু। ওদের মামুলি কথাবার্তা থেকে চমকপ্রদ কিছুই জানতে পারল না সে। কেবল একবার মাকুসা নামটা উচ্চারিত হতে শুনল। কে আবার? সে আবার কে? পাশে বসা ওয়েস্টকে জিজ্ঞেস করলো কটেজ। আসল মালিক এখানে তেমন আসে না, উত্তর মিলল। 3 টারম্যান কোনো ব্যাপারেই হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। অচিরেই সে ওয়াইজেডের নিয়মিত অতিথি হয়ে উঠল। এখানে সে মালিক এবং তার কন্যা দুজনকেই যথাসাধ্য খুশি রাখতে চেষ্টা করে। শেষোক্ত জনের সন্দেহ পুরোপুরি দূর না হলেও সর্বদা ওর ব্যক্তিত্বের আকর্ষণকে সে রুখতে পারে না। প্রায়ই একসাথে ঘুরতে বেরোয় ওরা। ব্লু ডেভিলের কাছে পরাজিত হওয়া সত্ত্বেও একজন টারম্যান যে একজন দক্ষ ঘোড়সওয়ার এবং তাকে চমৎকার মানায় স্যাডলে, একথা মনে মনে স্বীকার করতে বাধ্য হয়েছে ও। উপরন্তু ওর সুযোগ সুবিধার ব্যাপারে লোকটার দৃষ্টি সজাগ এবং আচার ব্যবহারেও দারুণ অমায়িক। সবসময় ওকে সম্মান দিয়ে কথা বলে। যদিও খোলাখুলি প্রেম নিবেদন করেনি, তবু ওর মনোভাব সে বুঝতে পারে। একদিন এইরকম একটা প্রমোদ ভ্রমণের পর ওরা যখন বারান্দায় বসে গল্প করছে, বাপ বেটির কাছে কটেজের প্রসঙ্গ পারল টারম্যান। তোমার সেই পাঞ্ছার তল্পা গুটাইনি দেখলাম, বলল। ওর রোয়ানটা এখনো বাঁধা আছে হোটেলের কোরালে। সোনা খুঁজতে গেছে বলছিলে না তুই? সাইমন জিজ্ঞেস করলো নরিনকে। আমাকে তো তাই বলেছে, জবাব দিল রানচার দুহিতা। লক্ষ্য করলো ওর কথায় ভাঁজ পড়েছে টারম্যানের ভুরুতে। কেউ কেউ পরের গরু বাছুরেও সোনার খোঁজ পায়, অবজ্ঞার স্বরে বলল ধনকুবের। তবে শহরে কানাঘুচো হচ্ছিল ও নাকি কুসঙ্গে পড়েছে। নরিন হাসল। শহরের লোকদের গুলতানি, আমি অন্তত কান দেব না ওতে। আমিও না অবশ্য। আমার যদি কথা শোনার অভ্যেস থাকে সেটা আলাদা ব্যাপার। ভাঁজ পড়ল ধনকুবেরের গালে। তবে ডবল এক্সের এক ছোকরা বলছিল কর্টেজকে সে বিগ চিপের কাছাকাছি দেখেছে। জনা কয়েক লোক ছিল ওর সাথে, অচেনা। আমার মনে হয় ও বোধহয় শেষ পর্যন্ত ওর গরুচোরদের দেখা পেয়েছে। অবাস্তব শোনাচ্ছে। ওদিকে কোনো রাঞ্চ আছে বলে আমার জানা নেই, বলল সাইমন। যাকে আমি বিদায় করে দিয়েছি, ব্যাস, ঝামেলা চুকে গেছে। মেয়েটা আর কিছু বলল না, তবে খবরটা ওকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। ও জানে কৌশলে গোপন করার চেষ্টা করলেও টারম্যান মনে মনে হিংসা করে কর্টেজকে। তবু অপবাদটা মন গড়া, তাও বিশ্বাস করতে ওর বাচ্ছে। পরে ল্যারিকেই সরাসরি প্রশ্নটা করল ও। হ্যাঁ মিস নরি, ওকে জানালো কাউবয়। ডাস দাবি করছে সে নাকি দেখেছে কর্টেজকে। ওর সঙ্গে জুটেছে কয়েকটা চামচা, তারা রংচং চড়াচ্ছে। একজন আমাকে বলেছে সে নিজের চোখে কর্টেজকে মার্কা পাল্টাতে দেখেছে।
তারপর আমি চেপে ধরায় ও অবশ্য অভিযোগ ফিরিয়ে নেয়। বলা শেষ করে রানচার দুহিতাকে মিষ্টি হাসি উপহার দিল ল্যারি। তারপর একজন লাঞ্ছিত নাগরিক কিভাবে পথের ধুলোয় মুখ গুজে মিথ্যে কথা বলার অপরাধে বারবার মাপ চাইছিল ওর কাছে, সে ঘটনা মনে পড়তে ওর হাসি অবারিত হয়ে গেল। মেয়েটাও হাসল। বন্ধুর প্রতি তরুণ পাঞ্চারের অগাধ বিশ্বাস রয়েছে লক্ষ্য করে ওর ভালো লাগছে। তারপর ওর মতো আরও অনেকেই এই মনোভাব পোষণ করে জেনে নরিনের আনন্দ বেড়ে গেল শতগুণ। এখন মোটামুটি সেরে উঠেছে জিঞ্জার। আজকাল ব্যাংক হাউজের বাইরে এসে রোদ পোহায়। সেও পূর্বসূরির বক্তব্যই সমর্থন করল। চিন্তা করো না মিস, বলল। ওই লোক সাচ্চা আদমি, মনটা একদম সাদা। হ্যাসেটের পান্ডাগুলো যদি বেশি ইতরামি করে, কয়েকজনকে সাথে করে আমি গিয়ে ওদের ধোলাই দিয়ে আসব। দেখো, আবার যখন ও ফিরে আসবে এতটুকু ময়লা পাবে না ওর মধ্যে। বক্তা যা অনুমান করেছিল তার বহু আগেই ফলে গেল এই ভবিষ্যৎবাণী, কারণ সেই সন্ধ্যায় শহরে ফিরে এলো কটেজ। অন্তত এবার ওর সম্পর্কে যেসব গুজব রটেছে তার সবটাই সত্যি। পাহাড়ের ভেতর দিকে ছোটোখাটো লুকান একটা উপত্যকায় আরও কিছু সংখ্যক লোকের সাথে ও ফ্রাইপ্যানের গরু বাছুরের মার্কা বদল করেছে। লোহার ব্যবহার জানো নিশ্চয়। উপত্যকায় গিয়ে শুরুতেই ওকে প্রশ্ন করল জেফ। কটেজ ইতিবাচক জবাব দেয় ওর উপরেই বর্তালো ওই দায়িত্বটা। আর অন্যরা গরু বাছাই এবং তাদের মাটিতে পেরে পা বাঁধার কাজ করল। সকলের অগোচরে মার্কাটা সামান্য একটু রদবদল করে নিল কটেজ। এর ফলে ও যেসব গরুর ছাপ বদলেছে পরে সেগুলো দেখলেই চিনতে পারবে। অত্যন্ত দ্রুত এবং দক্ষতার সঙ্গে নিজের যোগ্যতার প্রমাণ দিল ও। যে প্রশংসা করল ওর কাজে সন্তুষ্ট হয়ে। চমৎকার। পালের শেষ গরুটা যখন গা ঝাড়া দিয়ে উঠে অন্ধের মতো তাড়া করল ওর সঙ্গীদের, স্মিথ মুখে বক্তব্য করল ফোরম্যান। তোমার একটা বিশ্রাম পাওনা হয়েছে। আমি কারোকে হ্যাসেটে পাঠাতে চাই, তুমি যাবে? স্বচ্ছন্দে জবাব দিল পাঞ্চার। কখন? ইচ্ছে করলে এখনই যেতে পারো, বলল জেব। রাতটা থেকে কাল সকালে এলেই চলবে। বাথানে ফিরে এসে কটেজকে মুখবন্ধ লেফাফা দিল জেল। হোটেল ডেস্কে রেখে দিলেই চলবে, উনি নাও থাকতে পারেন, বলল সে। অবশ্য আমরাও কোনো উত্তর আশা করছি না। অম্লান বদনে লেফাফাটা তার চাপসের পকেটে চালান করল সংবাদবাহক। তবে তার আগে আর চোখে প্রাপকের মার ওয়ে নামটা দেখে নিতে ভুল করল না। এরপর আস্তাবলে গিয়ে একটা তাগড়া ঘোড়ার পিঠে স্যাডল চাপিয়ে রওনা হয়ে গেল সে। খানিক দূর যাওয়ার পর পেছন থেকে ওয়েস্ট এসে যোগ দিল। তোমাকে আশা করিনি, মন্তব্য করল কটেজ। জেব কি বলতে ভুলে গেছে কিছু? না, বলল আমিও যেতে পারি সাথে, জবাব দিল অপরজন। সভ্য জগতের উপর আমার টানের কথা জানে তো। হ্যাসেট সভ্য জগৎ না সাই? কটেজ বলল ওকে। হতে পারে, কিন্তু মদ আর আমার কষ্টের টাকা ওড়ানোর ব্যবস্থাটা তো আছে। সহাস্য জবাব এলো। আমি ওখানে যাইনি কখনো। কেমন জায়গাটা? 8-10টা কাউটাউনের মতোই, বলল কটেজ। সবগুলো যদি কখনো মিশিয়ে ফেলা হয় আমার বিশ্বাস আলাদাভাবে চেনাই যাবে না। বক্তার কথায় প্রাণ খুলে হাসল ক্যালিফোর্নিয়া। তারপর খনি সন্ধান করতে গিয়ে ও যেসব বোমটাউনে গেছে সেগুলোর বর্ণনা দিল। বলল সোনা পাওয়া গেছে। এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে যেমন ব্যাঙের ছাতার গতিতে রাতারাতি গজিয়ে উঠেছিল এক একটা শহর, তেমনি খনি বন্ধ হওয়ার পরপরই বেমালুম হারিয়ে গেছে। জি স্যার, বলল। রাতের বেলায় আমি ঘুমালাম একটা কর্মব্যস্ত জনবসতিতে, আর সকালে উঠে দেখি কেউ নেই। আমি একলা পড়ে আছি।
এমনকি বাড়িঘর পর্যন্ত অদৃশ্য হয়েছে। অধিকাংশ বাড়ি হতো তাঁবুর, তাই খুলে নিয়ে যাওয়া মোটেই কষ্টকর হতো না। ক্যালিফোর্নিয়া ওইসব লোকদের একজন যারা উপযুক্ত চোতা পেলে কথা বলে সুখ পায়। রোমাঞ্চকর অভিজ্ঞতায় ভরপুর ওর জীবন। এর সবটাই নিষ্কলুষ নয়, তবে তাও গোপন করল না। ওর জন্ম মাইনিং ক্যাম্পে। খনির কাজ থেকে শুরু করে জীবন ধারণের জন্য নানা রকম পেশাই ছিল। জুয়া, মদ বিক্রি, কসাইগিরি, গরুর গায়ে মার্কা দেয়া, এমনিতর আরও বহু কিছু। মানুষের কাছে বলা যায় না এ ধরনের কাজও সে করেছে। জীবনে প্রচুর টাকা যেমন রোজগার করেছে, আবার উড়িয়েওছে দুহাতে। কেউ কেউ অল্প স্বল্পেই থামতে পারে, হাসলো। কিন্তু আমি খেলতে বসলে আমার কোনো হুঁশ থাকে না। নীরবে শুনে যাচ্ছে কটেজ। মাঝে মধ্যে হয়তো ফোড়ন কাটছে, কিন্তু সঙ্গীর আত্মসম্মানে ঘা লাগতে পারে এরকম কিছুই বলছে না। কেবল একবার খোলাখুলি একটা প্রশ্ন করল, ওয়েব নামে কোনো লোককে চেনো? বেশ লম্বা চওড়া, লাল চুল। মনে করতে পারছি না। কে? জঘন্য চোর একটা, তবে নিজের পরিচয় দেয় গরু ব্যবসায়ী বলে। গলার স্বরে রুক্ষতার আভাস পেয়ে বক্তার দিকে তাকালো ওয়েস্ট। লোকটার সাথে তোমার শত্রুতা আছে মনে হচ্ছে, ভয়ে ভয়ে বলল। ঠিক ধরেছ, সায় দিল কটেজ। একবার ধরতে পারলে ওর হাড় মাংস আলাদা করব আমি। ওদের গন্তব্যে যখন পৌঁছালো ওরা, রাত নামছে। দিনের একঘেয়েমি থেকে বেরিয়ে আসার লক্ষণ ফুটে উঠেছে শহরের রাস্তাঘাটে। হোটেল কাউন্টারে লেফাফাটা রেখে ঘরের ব্যবস্থা করলো কটেজ। তারপর নতুন বন্ধুকে নিয়ে ঘুরতে বেরোলো শহরে। দুজনেরই তামাক ফুরিয়ে গিয়েছিল, তাই আগে জেনারেল স্টোরে গেল। ওদের দেখে প্রথমে একটু চমকে উঠল বুড়ো দোকানি, পরক্ষণে সামলে নিয়ে হেসে স্বাগত জানালো। তবে মুখে শুধু বলল, পেয়েছো তোমার সোনার খনি? ডাইনে বায়ে মাথা নাড়িয়ে হাসলো কাউপাঞ্চার। তোমার যন্ত্রগুলো অপয়া। আমি যদি সেই লোক হতাম, সবসময় হাতের কাছে তেজি ঘোড়া মজুত রাখতাম একটা, যেন দরকার হলে ছুটে পালান যায়। ইঙ্গিতটা পরিষ্কার। যতটা ভাবে টঙ্ক, আসলে ততখানি ভয়ঙ্কর না। মৃদু হাসলো কটেজ। যাই হোক, আমি যদি সেই লোক হয়ে থাকি কৃতজ্ঞ থাকবো তোমার কাছে। পথে নেমে ফলির উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো দুজন। এখানে মজার একটা ঘটনা প্রত্যক্ষ করলো ওরা। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দুটো কিশোর চিৎকার করে ভয় দেখাচ্ছিল একটা নেড়ি কুকুরকে। কুকুরটা আচমকা লেজ গুটিয়ে পালাতে গিয়ে ধাক্কা খেল এক পথচারীর সঙ্গে। হতভম্ব পথচারী মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো, তারপর লাথি মারল সারমেয় জিপটিকে। ছিটকে মাঝ রাস্তার দিকে চলে গেল বিস্মিত কুকুরটা। সগর্বে ধপ করে ওর ধাওয়াকারীদের গায়ের উপর পড়ল। নাচঘরের সামনে দাঁড়িয়ে খানিক ইতস্তত করে পানশালায় ঢুকে গেল পথচারী। কটেজ আর তার সঙ্গী ওর পদাঙ্ক অনুসরণ করল। দরজা থেকে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় চকিতে কামরার ভেতর একবার চোখ বুলিয়েই কটেজ বুঝতে পারল কোনক্ষণ মহলে তার উপস্থিতি কাম্য নয়। হ্যালো সাইলাস, বলল। তারপর বারের আরেক প্রান্তে চাপ, লোন্ট, ডুরান আর নিগারকে দাঁড়িয়ে থাকতে দেখে যোগ করল, কেমন আছো? চলবে নাকি আমার সাথে? অবশ্যই, জবাব দিল চেনাপ। কিন্তু বাকি দুজন বিড়বিড় করে একটা অজুহাত দেখিয়ে সরে পড়ল। কটেজ হাসল সশব্দে। চেনাপ, ওরা গাল দেয়নি তো? প্রশ্ন করলো ও। না, তোমার রাগ করার মতো কিছু না, তবে ড্রিঙ্ক করবে না তোমার সঙ্গে। বেলেইন ও পাশে রয়েছে। ঘাড় ফিরিয়ে কটেজ দেখলো কোণের একটা টেবিলে বসে পিট, লাবান আর টারম্যানের সাথে পোকার খেলছে ওয়াইজেরের ফোরম্যান। কিন্তু তুমি ভয় পাওনি দেখতে পাচ্ছি, বলল। মুখ টিপে হাসলো খরবাকায় বন্দুকবাজ। বলল, ব্লেইনকে আমি পরোয়া করি না। পানের দাম বাবদ কটেজ বারের উপর একটা ডলার চরকির মতো ঘুরিয়ে দিল।
সাইলাস ওটা তুলে নিয়ে ঠাট্টার সঙ্গে বলল, সোনার গুঁড়ো দিয়ে দাম মেটাচ্ছ না কেন? খেপেছ? অমনি সারা শহর ছুটবে আমার পেছনে। তুমি নিশ্চয় আমাকে খুব ধনী ঠাউরেছ? রসিকতা করল পাঞ্চার। না, তা অবশ্য কখনোই ভাবিনি। আকর্ণ বিস্তৃত হাসি হাসল সাইলাস। তবে তোমার বোধহয় একটু সাবধান থাকা উচিত। এটা আমার সমস্যা না, কিন্তু কেউ কেউ বলছিল আজ রাতে শহরে আসতে পারো তুমি। বক্তার দৃষ্টি কয়েক মুহূর্ত টারম্যান আর তার সঙ্গী সাথীর উপর স্থির হয়ে রইল। আপাতত দৃষ্টিতে তাস খেলছে মনে হলেও স্পষ্টতই কোনো আলোচনায় মেতে আছে ওরা। ঠিক ওই সময়ে হোটেল থেকে এক রোম্বয় এসে পিটের হাতে একটা লেফাফা দিয়ে গেল। কটেজ চিনতে পারল ওটা। মুখ ছিঁড়ে ভেতরের বিষয়বস্তু পড়ল জুয়ারি। তারপর নিচু গলায় কিছু বলতে ওরা সবাই হেসে উঠল একযোগে। কর্টেজ অনুভব করল একটা কিছু ঘটতে যাচ্ছে। ওকে উদ্দেশ্যমূলকভাবে হ্যাসেটে পাঠানো হয়েছে সেটা ইতিমধ্যেই সন্দেহ করেছে ও। তবে সেই উদ্দেশ্যটা কি তা বুঝে উঠতে পারেনি এখনো। স্ন্যাপার ওয়েস্ট দুজনেই মত্ত সোনার খনির আলাপে। খরবাকায় বন্দুকবাজও একসময় চলাফেরা করেছে ওই টেইলে, আর সঙ্গী পাওয়ায় সেই সব দিনের চিঠি ঝালাই করছে। ওদের সুখ চিতি চর্চায় ব্যাঘাত ঘটাল না কটেজ। চোখ বুলিয়ে ওর চারপাশের অবস্থা পর্যবেক্ষণ করল। কামরাটা মোটামুটি জনাকীর্ণ। ওকে পছন্দ করে না কেউ, এরকম ভাববার পেছনে তেমন কোনো জোরালো যুক্তি খুঁজে পাচ্ছে না কটেজ। তবে একটা ব্যাপারে ও নিশ্চিত, কোনো রকম গোলমাল বাঁধলে অধিকাংশ লোক নীরব দর্শকের ভূমিকা নেবে অথবা হাত মেলাবে ওর বিপক্ষের সঙ্গে। দরজার কাছে একটা শব্দ শুনে সেদিকে তাকিয়েও দেখল কানা সর্দারের নেতৃত্বে ডবল এক্সের 4 জন পাঞ্চার ভেতরে ঢুকছে। নবাগতদের দেখে কটেজের নিরাপত্তার অভাব তীব্রতর হলো। পোকার পাটিও ভেঙে গেল এবার। যেন নতুন সৈন্য সামন্ত আগমনের অপেক্ষাতেই ছিল ওরা, এবং উঠে বারে এসে দাঁড়ালো। আবার দরম করে খুলে গেল দরজা। ল্যারি আর ডার্টি প্রবেশ করলো। প্রথম জন কটেজকে দেখতে পেয়ে চেঁচিয়ে উঠল সোল্লাসে, ডার্টি, আমাদের কপালটাই ভালো। ওই যে বারে দাঁড়িয়ে চেনাপের সঙ্গে খোঁজ গল্প করছেন সোনারু সাহেব। চলো ওর পকেটটা আর একটু হালকা করি। ফোরম্যানের ভুকুটি অপেক্ষা করে কটেজ আর তার 2 সঙ্গীর পাশে ভিড় জমালো ওরা। গ্লাস হাতে করে হাসি মুখে তাকালো সকলের দিকে। হঠাৎ করেই শহরে এসেছিল ওরা, কিঞ্চিত পানাহার আর তাস পেটানোর উদ্দেশ্যে। কিন্তু উপস্থিত লোক লস্করকে দেখা মাত্র গোলমালের গন্ধ পেয়ে গেল। আর যারা রয়েছে তাদের কোনো রকম স্বার্থ বা উৎসাহ না থাকলেও বোঝা যায় তারাও জানে ব্যাপারটা। সব শেষে এলো মার্শাল। মুহূর্তের জন্য কটেজের দিকে অগ্নিদৃষ্টি হানল সে। তারপর বারে টারম্যানের দলবলের সঙ্গে যোগ দিল। নিচু স্বরে ল্যারির নানান প্রশ্নের জবাব দিচ্ছে কটেজ। নির্বিকার চেহারা, যেন জানেই না ভীমরুলের চাকে বাস করছে সে। ওয়েস্টেরও নজর এড়ায়নি ওই অস্বাভাবিক পরিবেশ। ফিসফিস করে বলল, পালাও, এটা একটা ফাঁদ, তুমি পারবে না। কিন্তু কাউপাঞ্চারের সেরকম কোনো অভিপ্রায় ছিল না। আর যদি তা থাকতো, হুঁশিয়ারিটা সে পেল বহু দেরিতে। কারণ ঠিক তখনই হাত তুলে চেঁচিয়ে উঠল টারম্যান, সবাইকে 1 গ্লাস দাও সাইলাস। তারপর সরাসরি কটেজের পানে তাকিয়ে যোগ করল, তবে অবশ্যই একজনকে বাদে। আমি গরুচোরদের সঙ্গে ড্রিঙ্ক করি না। কথা শেষ করে দম ফেলার অবকাশ পেল না টারম্যান। তার আগেই লক্ষ্য করল সে একা হয়ে গেছে। কটেজের সঙ্গীরাও সরে গেছে তফাতে। এটা এখন সম্পূর্ণ ওদের ব্যক্তিগত ব্যাপার। অন্যরা যত উৎসাহী হোক না কেন, তাদের কেউই এলোপাথারি গুলির শিকার হতে চায় না। তাৎক্ষণিকভাবে এই অপমানের কোনো জবাব দিল না কাউপাঞ্চার। থমথমের নীরবতা নামল ঘরে। তারপর সহসা মাথা উঁচু করল সে। টারম্যান, গমগম করে উঠল ওর গলা, আশা করি ঘোড়া চালানোর চেয়ে গুলি ছোড়ায় তুমি পারদর্শী। মোক্ষম
আঘাত লাগলো ধনকুবেরের আত্মসম্মানে। রোয়ানের কাছে তার হার স্বীকারের কথা উল্লেখ করায় লাল হয়ে গেল মুখ। ক্রুব্ধ একটা জবাব দিতে যাবে, এই সময় ভিড় ঠেলে এগিয়ে এলো মার্শাল, হাতে পিস্তল। এখানে কোনো রকম গোলমাল চলবে না ভাই সব, বলল সে। কেউ পিস্তল বের করতে চাইলে আমি তার খুলি উড়িয়ে দেব। তোমাদের মধ্যে ঝগড়া থাকলে অন্যভাবে তার সমাধান করো। গোটা রাজপথ খালি পড়ে আছে। সশব্দে হেসে উঠল কর্টেজ। বুঝতে পারছে টারম্যানের আদেও ইচ্ছে নয় ওর সাথে দণ্ডযুদ্ধে জড়িয়ে পড়া। সুকৌশলে লড়াইটা ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যেই মার্শালের হস্তক্ষেপের ব্যবস্থা করা হয়েছে। তাই ধনকুবেরের প্রতিবাদ এবং মার্শালের অসম্মতি কোনোটাই বিস্মিত করল না ওকে। তা হয় না মিস্টার টারম্যান, বলল টং। আইন রক্ষা করা আমার। পিস্তল ফেলে দাও মার্শাল। একটা তীক্ষ্ণ কণ্ঠস্বর কেড়ে নিল টঙ্কের মুখের কথা। মার্শালের চোখ ছানাবড়া হয়ে গেল। কর্টেজের ডান হাতে পিস্তল শোভা পাচ্ছে। কোমরের কাছ থেকে হিমশীতল নলটা বের চেয়ে আছে ওর হৃৎপিণ্ডের দিকে। কিভাবে ওটা বেরিয়ে এসেছে ওর বোধগম্য হচ্ছে না। সে হলপ করে বলতে পারে লোকটার উপর নজর রেখেছিল সে। কোনো রকম নড়াচড়াও তার চোখে পড়েনি। দর্শকদের মাঝে বিস্ময়ের গুঞ্জন শুনে বুঝতে পারল তারাও হতভম্ব হয়ে গেছে। ঠং করে মেঝেতে পড়ে গেল মার্শালের পিস্তল। পাখি হওয়ার বিন্দুমাত্র বাসনা তার নেই। নিজের পিস্তল হোলস্টারে রাখলো কাউপাঞ্চার। তারপর টারম্যানের উদ্দেশ্যে তাকালো। মার্শালকে এখন বাদ দেয়া যায়, ও বলল। পরের হুকুমে চলেও। তা এই চক্রান্তে আর কি আছে এরপর? তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না, ন্যাকা সাজল টারম্যান। মার্শাল বাধা দিল, নইলে এতক্ষণে তোমার বুক ফুটো করে দিতাম আমি। মার্শাল আর বাধা দেবে না, কর্টেস স্মরণ করিয়ে দিল। হয়তো দেবে না, কিন্তু সে একটা আপত্তি তুলেছে। তুমি না করতে পারো, কিন্তু আমি শ্রদ্ধা করি আইনকে। তোমার আইন মানে তো কাপুরুষের আইন, অবজ্ঞার স্বরে বলল কাউপাঞ্চার। তারপর খোঁচাটা জায়গা মতো লেগেছে বুঝতে পেরে হাসল। আর কিছু বলার আছে? হ্যাঁ আছে। তুমি একটা পেশাদার খুনি, খালি হাতে কারো সাথে লাগতে ভয় পাও, বলল টারম্যান। তোমার বেল্ট খুলে ফেলো, পিটিয়ে তোমাকে লাশ বানাবো আমি। এবার বলো তুমি কি বলতে চাও? আমি আমার অস্ত্র ফিরে পাবো, এই নিশ্চয়তা দেবে কে? প্রশ্ন করল কর্টেজ। সন্দেহ করল এটা ওকে নিরস্ত্র অবস্থায় কাবু করার একটা চাল হতে পারে। আমি দেব, সঙ্গে সঙ্গে বলল জনাব। আমার কাছে দাও, যখন চাইবে ফেরত পাবে। আর একটা কথা, ন্যায় বিচার পাবে তুমি। অন্য কেউ নাক গলাবার পায়তারা করলে খারাপ হবে তার। হ্যাঁ, কোনো নড়চড় হবে না এর। ডবল এক্সের লোকজনের দিকে বিদ্বেষের দৃষ্টি হেনে সমস্বরে সমর্থন জানালো ল্যারি আর ডার্টি। আর দ্বিরুক্তি করল না কটেজ। গান বেল্ট খুলে চেনাপের হাতে দিল। বন্দুকবাজ তার নিজের বেল্টের খানিকটা উপরে এমনভাবে বাঁধল ওটা যেন পিস্তল বের করতে কোনো রকম অসুবিধে না হয়। কটেজ তার কোল্ট আর ভেস্ট ছুঁড়ে ফেলল একপাশে। স্পার দুটো খুলে প্রস্তুত হয়ে দাঁড়ালো। অল্পক্ষণের ভেতর কামরার মাঝখান থেকে সরিয়ে ফেলা হলো সব চেয়ার টেবিল। দর্শকরা জুয়া মদ হারাম করে অধীর আগ্রহে বেষ্টনী রচনা করলো একটা। টারম্যানও খুলে ফেলেছে কোট আর ভেস্ট। উত্তেজনায় চওড়া কাঁধ আর হাতের পেশিগুলো কিলবিল করছে। বিরাট দেহের তুলনায় স্বচ্ছন্দে ওর চলাফেরা। মুঠি পাকিয়ে হাত ছুটতে ছুটতে বুনো ষাঁড়ের মতো তেড়ে এলো। ও কাউবয়ের চেয়ে লম্বা, ওজনেও বেশি, কিন্তু শেষোক্তজনের স্বাস্থ্য নিখুঁত, মনোবল পেরেকের মতো শক্ত। পাশ থেকে বন্দুকবাজের ফিসফিসানি শুনে মৃদু হাসল কর্টেজ। বেশি কাছে আসতে দিও না, ও ভীষণ ভারী। আর কোনো ব্যাপারে তোমার চিন্তা করার দরকার নেই, আমি খেয়াল রাখব। উপর নিচ মাথা ঝাঁকালো কাউপাঞ্চার। বুঝেছে পরামর্শটা উত্তম। লড়াইয়ের ফলাফল শেষ পর্যন্ত কী দাঁড়াবে ও জানে না,
তবে সামনে দাঁড়ান লোকটাকে আড়ং ধোলাই করতে পারবে এই সম্ভাবনায় পুলকিত করছে ওকে। প্রকৃতিস্থ প্রকৃতিদত্ত অস্ত্রের সাহায্যে লড়াই করতে যে আদিম প্রবৃত্তির দরকার হয় তা এখন জেগে উঠেছে ওর মাঝে। বিরোধটা আগ্নেয়াস্ত্রের জোরে ফয়সালা হচ্ছে না বলে আনন্দিত বোধ করছে ও। জেনাপের সংকেত পেয়ে শুরু হয়ে গেল লড়াই। দুই প্রতিদ্বন্দ্বীর কেউই মুষ্টিযুদ্ধ বিশেষ জানে না। আর সীমান্ত অঞ্চলের মারামারিতে মুষ্টিযুদ্ধের নিয়মনীতি মান্য করার বালাই তেমন একটা নেই। লড়াইটা হওয়া চাই চোখ ধাঁধান। প্রতিপক্ষকে কোনো রকম অবসর দেয়া বা দয়া দেখান চলবে না। সময়ের হিসেব রাখছে না কেউ। রেফারিও নেই কোনো। কেবল স্বঘোষিত বিচারক খরবাকায় বন্দুকবাজ চোখ কুচকে ভয়াল দৃষ্টিতে নজর রাখছে সবার উপর। হাত জোড়া চঞ্চলভাবে ঘোরাফেরা করছে ওর দুই পিস্তলের বাটের কাছে। প্রাথমিক কয়েকটা মুহূর্ত দুই প্রতিদ্বন্দ্বী পরস্পরের চারপাশে নেচে বেড়ালো প্রজাপতির মতো। দুজনেই সতর্ক, আক্রমণের সুযোগ খুঁজছে। টারম্যানই প্রথম দেখতে পেল সেটা। বিদ্যুৎ বেগে এগিয়ে গিয়ে প্রতিপক্ষের মাথা লক্ষ্য করে প্রচণ্ড এক ঘুষি হাঁকালো সে। ঘুষিটা লাগলে হয়তো তখনই খতম হয়ে যেত খেলা, কিন্তু কাউপাঞ্চার সময় মতো দেখতে পেয়ে নিচু হলো ঝট করে। মাথার বদলে কাঁধ পেতে মার হজম করলো। এর প্রতিক্রিয়া এত মারাত্মক হলো যে টলে উঠল সে। পড়ে যাওয়ার দশা হলো। সমবেত কণ্ঠের একটা চিৎকার অভিনন্দন জানালো এই সাফল্যকে। বিশাল বপুর উপর দুই এক বাজি চেঁচিয়ে বলল ব্লেন। মনে প্রাণে যে লোকটাকে ঘৃণা করে সে, তার অবসম্ভাবী পতন যেন ও দিব্য চোখে দেখতে পাচ্ছে। বাজি শয়ে 50, রুক্ষ গলায় বলল চেনাব। যথেষ্ট। আর কেউ? জানতে চাইল ফোরম্যান, চোখ ল্যারি আর ডার্টির দিকে। আলবত। ওই 150, সাগ্রহে সাড়া দিল ওয়াইজেডের দুই কাউবয়। ব্লেন হাসল। খামোখা কয়েক মাসের বেতন নষ্ট করছো তোমরা, বিদ্রুপ করল সে। ওদিকে লড়াই চলছে পুরোদমে। টারম্যান চেষ্টা করছে আরেকটা 82 শিক্ষা ওজনের ঘুষি হাঁকাতে, আর কর্টেজ বা হাতের স্টেট চাপ আর চাতুর্যপূর্ণ পায়ের কাজ দিয়ে ঠেকিয়ে রাখছে ওকে। যদিও এইসব কৌশলে ক্ষতি বিশেষ হলো না, কিন্তু বিশাল বপু আর দর্শকদের কারোকে বিপথে পরিচালিত করতে সক্ষম হলো। ওকে গুড়িয়ে দাও জো, ওর দম শেষ হয়ে গেছে, কেউ কেউ করে উঠল লাবান। সম্ভবত টারম্যান শুনতে পায়নি পরামর্শটি, তবে সেও বোধহয় এমনটাই ভাবছিল, তাই ছুটে এলো অন্ধের মতো। নিমেষে সামান্য নিচু হলো ক্ষুদ্রাকায় প্রতিদ্বন্দ্বী। তারপর ঘুষিটা যখন নিরীহভাবে বেরিয়ে গেল ওর কাঁধের উপর দিয়ে, বাঁ হাতে পেটে আর ডান হাত দিয়ে প্রতিপক্ষের চোয়ালে আঘাত করল। ভুস করে সমস্ত বাতাস একসঙ্গে বেরিয়ে গেল গ্রহীতার মুখ থেকে। এরপর দ্রুত গতিতে বুকে পেটে আরও দুটো ঘুষি ছাড়ল কর্টেজ, এবং টারম্যান টাল সামলে প্রতিশোধ নিতে পারার আগেই বাউলি কেটে চলে গেল নিরাপদ দূরত্বে। সতর্ক দৃষ্টি রাখল বিশাল বপুর উপর। আবারও ধেয়ে এলো টারম্যান। এবার কর্টেজ মাঝপথে মোকাবেলা করলো ওকে। আঘাতের বদলে প্রত্যাঘাত করে চলল। দুজনের কেউই নির্যাতন এড়াবার চেষ্টা করল না। প্রত্যেকেরই লক্ষ্য অপরজনকে আঘাত করা। বন্ধুদের খিস্তি আর প্রশংসা চিৎকারে কান ঝালাপালা হয়ে গেছে কাউপাঞ্চারের। এখন আর কিছু শুনতে পাচ্ছে না সে। অন্ধ আক্রোশে গা ভাসিয়ে হজম করছে সমস্ত মার, আর সুদে আসলে তার দ্বিগুণ মিটিয়ে দিতে চাইছে। কেবলমাত্র একটি আকাঙ্ক্ষায় আচ্ছন্ন করে আছে ওর সমগ্র চেতনাকে। সামনের বিকটাকায় থলথলে মুখটাকে হাতুড়ির আঘাতে থেতলে দিতে চায়। উত্তেজনায় দোল খাচ্ছে দর্শকদের বেষ্টনী। ওদের লম্প ঝম্পে ধুলোর মেঘ উঠছে কাঠের মেঝে থেকে, কিন্তু এসব দিকে কর্টেজের লক্ষ্য নেই।
বললেই চলে। তবে বুঝতে পারছে এত অমানসিক চাপ আর বেশিক্ষণ সইতে পারবে না ওর প্রতিরোধ শক্তি। অথচ এখনও অপরাজিত রয়ে গেছে শত্রু। টারম্যানও দুর্বল হয়ে আসছে। বহুদিন হলো আয়েসি জীবনযাপন করছে সে। প্রতিটি আঘাতে তীব্র যন্ত্রণা অনুভব করছে শরীরে। 5 মিনিট অবিশ্রাম যুদ্ধের পর প্রকৃতি প্রকৃতি নিজেই থামিয়ে দিল লড়াই। দুই প্রতিদ্বন্দ্বী টলছে দুপাশে টলছে, শ্বাস নিচ্ছে হা করে। যে পরিমাণ শাস্তি ওরা ভোগ করেছে তার ছাপ উভয়ের চেহারাতেই স্পষ্ট। কটেজের থুতনি কেটে গেছে, প্রায় বুঝে গেছে একটা চোখ। অন্যদিকে ফেটে গেছে বিশালবাবুর ঠোঁট জোড়া। দুটো চোখই জখম হয়েছে মারাত্মকভাবে। 1 মিনিটও স্থায়ী হলো না বিরতি। ক্রুব্ধ চিৎকার করে সবেগে হামলা করল টারম্যান। সংক্ষিপ্ত হলেও বিশ্রামের অবকাশ পেয়ে নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পেয়েছিল কাউবয়। তারপর তারপর তার উন্মত্ত আক্রোশ চরিতার্থ হওয়ায় এখন সে আবার সতর্ক হয়ে লড়তে লাগলো। বারবার অত্যন্ত ক্ষিপ্ততার সঙ্গে ভয়ঙ্কর সব আক্রমণ এড়িয়ে যাচ্ছে সে। আর ওকে অনুসরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে বিশাল বপু। শেষোক্তজনের অনুচর বর্গ লক্ষ্য করল এটা, কিন্তু এক্ষেত্রে ব্যঙ্গ বিদ্রুপ করে যেভাবে খেপিয়ে তুললে কর্টেস দিশাহারা করতে পারত প্রতিপক্ষকে, তার ধারে কাছে কাছে দিয়েও গেল না সে। এবার এতক্ষণ ধরে যে জিনিসটা এড়াতে সচেষ্ট ছিল, হঠাৎ করে ঠিক সেটাই ঘটল। পা পিছলে গেল ওর, এবং চোখের পলকে টারম্যানের লৌহ কঠিন দুই বাহু ওর কাঁধ আঁকড়ে ধরল। ব্যাপারটা ঠিক যেন ভালুকের আলিঙ্গনে বাধা পড়ার মতো। কটেজের সৌভাগ্য ওর কাঁধের উপরের অংশটা চেপে ধরেছে দত্ত, তাই এখনও রেলওয়ে ইঞ্জিনের পিস্টনের মতো দ্রুত অথচ সংক্ষিপ্ত জ্যাব হাঁকাতে পারছে ও। তবে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে এঁটে বসছে সারাশি, এবং ক্রমশ নির্জীব হয়ে পড়ছে ও। ঘরটা যেন জাহাজের ডেকের মতো ডাইনে বায়ে দুলছে। ঘোলাটে দৃষ্টিতে একসার কুঞ্চিত আন্দোলিত মাথা দেখতে পেল। খিস্তি করছে অনর্গল। মাথার উপর বাতিগুলো যেন নিভে আসছে। তারপর যখন ওর মনে হলো সব শেষ হয়ে গেছে, ঠিক তখনই মুক্তি পেল। শারীরিক নির্যাতন সহ্য করতে পারছিল না টারম্যান। কটেজকে ছেড়ে দিল সে। তারপর দুজন দুদিকে ছিটকে সরে গেল। স্তব্ধতা আবার গ্রাস করল দর্শকদের। ওরা দেখতে পাচ্ছে দুই প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে আছে মুখোমুখি, এত ক্লান্ত যে মনে হয় নড়াচড়ারও শক্তি অবশিষ্ট নড়াচড়ার শক্তি অবশিষ্ট আছে ওদের। তবে কি লড়াইটা অমীমাংসিত রয়ে যাবে? দুজনের অবস্থায় শোচনীয়। কেটে ছড়ে গেছে হাত মুখ, জায়গায় জায়গায় ফুলে গেছে। জিভ বের করে সশব্দে শ্বাস টানছে। দেখে মনে হয় না কারোরই আর মাত্র একটা ঘুষি মারারও ক্ষমতা আছে। ওয়াইজেড ফোরম্যানের ঘৃণা মিশ্রিত রুক্ষ কণ্ঠস্বরে চুরমার হয়ে গেল নীরবতা। লড়াই শুরু করার সংকেত দিল। ওর জারিজুরি খতম হয়ে গেছে টারম্যান। যাও, কুকুরটাকে খতম করো এবারে। কনকনে ঠান্ডা পানির ছিটার মতো কথাগুলো ছোবল মারল কাউবয়কে। সারা ফিরিয়ে আনলো ওর নিস্তেজ চাউতে। শ্রান্ত শরীরটাকে চাঙ্গা করে তুলল। তীক্ষ্ণ দৃষ্টিতে ওকে লক্ষ্য করছিল স্নাপ। দেখেছে কিভাবে টানটান হয়ে গেল কর্টেজ। অসার আঙুলগুলো জোট বেঁধে আবার রূপান্তরিত হলো শক্ত মুঠিতে। চট করে চ্যালেঞ্জটা লুফে নিল ও। ব্লেইন, বাজিটা দ্বিগুণ করবে? জিজ্ঞেস করলো বন্দুকবাজ। নিশ্চয়, জবাব দিল ফোরম্যান। যদিও ব্যাপারটা তোমার উপর একরকম ডাকাতি হয়ে যাবে। দোয়া করি তোমার বিবেকটা যেন সবসময় এমন টনটনে থাকে। ভেংচি কাটল অপরজন। তাহলে ওই কথাই রইল। তারপর চাপা গলায় কর্টেজকে বলল, বুড়ো খোকা, এখন অপেক্ষা করো ওর জন্য, তারপর শেষ করে দাও। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না কাউ পাঞ্চারকে। জঘন্য একটা খিস্তি করে তেড়ে এলো টারম্যান। ডান হাতটা মুগুরের মতো করে সবেগে দোলাচ্ছে। এক ঘুষিতেই প্রতিপক্ষকে ঘায়েল করতে চায়। কিন্তু ক্ষুদ্রাকায় লোকটা প্রস্তুত ছিল। হামলা এড়িয়ে যাওয়ার বদলে
তা মোকাবেলা করতে আগে বাড়ল সে। চকিতে বাম হাত উপরে তুলে আগুয়ান ঘুষিটা ধাক্কা মেরে সরিয়ে দিল একপাশে। মাঝপথে আচমকা বাধা পাওয়ায় বেসামাল হয়ে পড়ল বিশাল বপু। ঘুরে গেল আধ পাক। ওর বা চোয়ালের হাড় প্রতিপক্ষের নাগালের মধ্যে চলে এলো। বিদ্যুৎ চমকের মতো ঝলসে উঠল কর্টেজের ডান হাত। শরীরের অবশিষ্ট শক্তির সবটুকু জড়ো করে ওই অনাবিত লক্ষ্যস্থানে চূড়ান্ত আঘাত হানল। ঠ্যাস করে শব্দ হলো একটা। টারম্যানের মাথা হেলে পড়ল পেছনে। গোড়ালি দুটো শূন্যে উঠে গেল মেঝে ছেড়ে, তারপর আছড়ে পড়ল। আঘাতটা এত প্রচণ্ড ছিল যে আঘাতকারী নিজেও ভারসাম্য হারিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল ধরাশায়ী লোকটার উপর। নিমেষে আবার উঠে সরে দাঁড়ালো কর্টেজ। অপেক্ষা করছে। কিন্তু গাছের গুড়ির মতো মেঝেতেই পড়ে রইল টারম্যান। ভারী হয়ে এসেছে শ্বাস প্রশ্বাস। তবে অচেতন। লড়াই শেষ হয়ে গেছে। ভূপাতিত দৈত্যের দিকে এক মুহূর্ত স্তম্ভিত দৃষ্টিতে চেয়ে রইল দর্শকরা। তারপর হুলস্থুল বেঁধে গেল। টাকা হারানোর শোক আর অচরিতার্থ প্রতিহিংসায় ক্ষিপ্ত হয়ে উঠল ব্লেইন। উত্তেজিতভাবে কথা বলতে লাগলো মার্শালের সঙ্গে। ব্যাপারটা সঙ্গে সঙ্গে চোখে পড়ল চেনাপের। ঝটপট বিজয়ীকে তার গান বেল্ট আর পরিত্যক্ত পরিচ্ছদ ফেরত দিল বন্দুকবাজ। তারপর ফিস ফিস করে বলল, ওদের মতলব ভালো না, পেছন দরজা দিয়ে চলে যাও। বিশৃঙ্খল জনতার অগোচরে ল্যারি আর ডার্টিকে সঙ্গে করে খিড়কি পথে সেলুন থেকে বেরিয়ে এলো কর্টেজ। হোটেলে গিয়ে ঢুকলো। একটু বাদে চেনাপ আর ওয়েস্ট এখানে মিলিত হলো ওদের সাথে। বন্দুকবাজের মুখে হাসি ধরছে না। শান্তিভঙ্গের দায়ে তোমাকে গ্রেপ্তার করার জন্য মার্শালকে পাঠাচ্ছিল ব্লেইন, কিন্তু আমি যখন বোঝালাম তাহলে টারম্যানকেও হাজতে পুরতে হয়, তখন একটু দমে গেল। আর ঠিক তখনই দত্তটার জ্ঞান ফিরে আসে। সেও যোগ দেয় বিতর্কে। ওহ, তুমি যদি শুনতে ওর মধুর বলি। আমার বিশ্বাস টং বোধ হয় এখন জেনে গেছে লোকটার চরিত্র। কিন্তু কথা হচ্ছে এখন তুমি কি করবে ডন, জিজ্ঞেস করলো ল্যারি। বন্ধুর দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হাসলো কর্টেজ। আমার বিছানা পাটি পাতি আছে এখানে, সেটাই দখল করে রাখবো আজকের রাতটা, বলল ও। এ কথায় ওদের সকল বিতর্কের মীমাংসা হয়ে গেল। শত অনুরোধ উপরোধেও আর ওরা টলাতে পারল না ওকে। এমনকি নিজের ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কেও ওদেরকে কিছু জানালো না কটেজ। অসময়ে তোমরা আমার উপকার করেছো, আমি কৃতজ্ঞ। তবে দেখো, আমি একলা মানুষ, তার উপর কেউ দেখতে পারে না। তোমাদেরকে আর আমার ঝামেলার মধ্যে জড়াতে চাই না। আশেপাশেই থাকবো, এটুকু বলতে পারি। ওতেই সন্তুষ্ট থাকতে হলো ওদের। তবে অন্যরা যখন তাদের ঘোড়া আনতে গেল, চেনাবকে জিজ্ঞেস করলো, চেনাব, তুমি টারম্যানকে কতদিন ধরে চেনো? নিজের উপর প্রচণ্ড নিয়ন্ত্রণ ক্ষমতা থাকা সত্ত্বেও প্রথমে চমকে উঠল বন্দুকবাজ, কারণ প্রশ্নটা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল ওর কাছে। তারপর একটুক্ষণ চুপ করে থেকে বলল, দুঃখিত কর্টেজ, বলা সম্ভব নয়। ঠিক এই উত্তরটাই আশা করেছিল পাঞ্চার, তাই নির্বিবাদে ওটাই মেনে নিল। ভুল হোক বা শ্রদ্ধা, খরবাকায় লোকটির এক ধরনের নীতিবোধ রয়েছে। তার থেকে ওকে বিচ্যুত হতে বলার মতো মানুষ কর্টেজ নয়। বাড়ি ফেরার পথে দুই তরুণ কাউবয় নিজেদের মধ্যে সারাক্ষণ ওই লড়াইয়ের আলোচনাই করল। দলের অন্য যারা দেখেনি তাদেরকে কিভাবে রসিয়ে রসিয়ে বলবে ঠিক করলো তাই। অন্যদিকে গভীর চিন্তায় ডুবে রইল চেনাব। কিছুক্ষণ আগের প্রশ্নটা বেশ ভাবিয়ে তুলেছে ওকে। আচ্ছা, ধরি বাজলো, একসময় বলে উঠল, কচ্ছপের প্রাণ, তবে খোদার কসম লড়তে জানে বটে। উচ্ছ্বসিত প্রশংসা করল ল্যারি। তবু আফসোস, একা রেখে আসতে হলো। আমার বিশ্বাস নিজেকেও রক্ষা করতে পারবে, অভয় দিল লোন্ট। চকিতে একটা চিন্তা মাথায় আসতে সঙ্গীতের অলক্ষ্যে মুখ টিপে হাসল। সবাইকে ধন্যবাদ।